ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই টপিক নিয়ে বাংলায় কোনো আলোচনা পাবেন বলে আমার মনে হয় না। আজকে 20 ফেব্রুয়ারি 2025। আজকের পূর্বে দেখবেন যে বড় বড় কোনো চ্যানেলেও এই ধরনের এই ম্যানিপুলেশন এবং অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো আলোচনা নাই। আমার এটা পাবলিশ হওয়ার পরে হয়তো বা এটা নিয়ে সবাই আলোচনা শুরু করে দিবে, তখন এটা নিয়ে যত ধরনের আলোচনা খেলাধুলা শুরু হবে। তো যাই হোক, যে কোনো একটা ইস্যু কাউকে না কাউকে তো আগে তুলতে হয়। তো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন জিনিসটা আসলে কি। আমরা যদি এইটা না জানি, শুধুমাত্র যদি এরকম একটা থিঙ্কিং নিয়ে পড়ে থাকি যে কোনো একটা এরকম সেট আপ এরকম করে দেখাই দিবে আমাকে, আমি এখান থেকে বাই করব, সেল করব, এন্ট্রি করব, অথবা কোথায় বাই করব, সেল করব, এইটা নিয়েই পড়ে থাকবো। হ্যাঁ, আপনি এখান থেকে কি করবেন, আর্নিং করে খেতে পারবেন, বাঁচতে পারবেন, কিন্তু লাইক অ্যাজ এ ট্রেডার, অ্যানালাইজার, অ্যাজ এ প্রো ট্রেডার হিসাবে কখনোই নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না। কারণটা হলো, নিজেকে এস্টাবলিশ করতে হলে আপনার অনেকগুলো বিষয়াদি জানতে হবে, অ্যানালাইসিস বুঝতে হবে। তো সবচেয়ে বড় একটা ম্যাটার যে আমরা মার্কেটের ট্র্যাপে পড়ি। মার্কেটের ট্র্যাপটা কি জিনিস? ট্র্যাপটা হচ্ছে যে আমি দেখতেছি যে মার্কেট ট্রেন্ড এবং সব কিছু ঠিক আছে, কিন্তু যেদিকে যাওয়ার কথা ওইদিকে যায়নি, ভিন্ন দিকে যাচ্ছে। দেখতেছি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, হুট করে আপ ট্রেন্ড হয়ে যাচ্ছে। এটা একটা রেঞ্জিং মার্কেট, এখন রেঞ্জিং থেকে ডাউনে যাবে নাকি আপে যাবে বুঝতে পারতেছি না। এইটাই আপনি বুঝতে পারবেন কি দিয়ে? এই ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন দিয়ে। তো ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন জিনিসটা কি এই সম্পর্কে আমরা আগে জানি। ছোট্ট একটা সেট আপ আছে যেটা কিনা অটোমেটিক আমাকে ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন এরিয়াকে দেখা যায়। যেমন এই এরিয়াটা অ্যাকুমুলেশন এরিয়া, তারপরে এটা হলো ম্যানিপুলেশন এরিয়া, এটা হলো ডিস্ট্রিবিউশন এরিয়া। আবার পুনরায় এসে অ্যাকুমুলেশন এরিয়া এখানে শুরু হয়েছে, ম্যানিপুলেশন এখন চলতেছে। ম্যানিপুলেশন হচ্ছে রিটেল ট্রেডার, খুচরা ট্রেডারের জন্য, ছোট ছোট ট্রেডারের জন্য রিস্কি। ঠিক আছে? ম্যানুপুলেশন, যেটা কিনা সবাই এরকম বলে যে মার্কেট এখন ম্যানুপুলেশন করতেছে। তো মার্কেট ম্যানুপুলেশন করতেছে কিভাবে করতেছে, লজিকটা কি, এটা তো জানতে হবে। তো আমরা এটা বোঝার চেষ্টা করি। তিনটা ওয়েতে মার্কেট চলে, একটা হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো এগুলো দেখতে কেমন হয় এবং উদাহরণসহ আমরা কথা বলবো, তার আগে আমরা এখানে দেখি অ্যাকুমুলেশন ফেজ কি। ইন দিস ফেজ ইনস্টিটিউশনাল ট্রেডার accumulate position without significantly moving the price। আর ম্যানিপুলেশন ফেজটা হচ্ছে the market experience false breakout, often triggering stop loss order and retail trader। ওকে, আর ডিস্ট্রিবিউশন ফেজটা হচ্ছে ডিউরিং ডিস্ট্রিবিউশন দ্য ইনস্টিটিউশন এবং যেটা কিনা অফলোড, অফলোড পজিশন, the institution upload their position loading to market top before downtrend। আমি বাংলায় বলি, ব্যাপারটা হলো অ্যাকুমুলেশন জিনিসটা যেটা কিনা এই যে প্রথম ফেজে আমরা দেখতে পাচ্ছি, অথবা এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো প্রথম যে অ্যাকুমুলেশন জিনিসটা হচ্ছে যে এই সময়টাতে যখন মার্কেটে অ্যাকুমুলেশন হয়, অ্যাকুমুলেশনে যারা কিনা বড় বড় ট্রেডার, কোনো ব্যাংক, বিমা, তারপরে আপনার কি বলে ওই ব্যাংক, বিমা, আবার এই বড় বড় যে কোম্পানিগুলো আছে যারা কিনা ইম্পোর্ট এক্সপোর্ট করে, ঠিক আছে, যারা কিনা হেড যে ফান্ডগুলোকে ইয়ে করে, অ্যাকুমুলেট করে, তারা এই সময়টাতে কি করে, মার্কেটে প্রচুর পরিমাণে বাই করে, কিনে কিনে রাখে। এটাকে অ্যাকুমুলেশন এরিয়া বলে। আর ম্যানিপুলেশন এরিয়াটা হচ্ছে ওইটা যেটা কিনা কারসাজি বলা হয়। ম্যানিপুলেশনের বাংলাই তো হচ্ছে কারসাজি, তাই না? তো এই সময়টাতে যেটা হয় যে এই বাজারের যারা নির্মাতারা, এরা এই সময়ে খুচরা ব্যবসায়ীগুলোকে ফাঁদে ফেলে। ফাঁদে ফেলে কিভাবে? যে ফলস ব্রেকআউট করে। ফলস ব্রেকআউট কথাটা তো খুবই কমন, তাই না? যে ফলস ব্রেকআউট, ফলস ব্রেকআউট। তো এই সময়টাতে ফলস ব্রেকআউট করে, তারপরে দেখা যায় যে মার্কেটে স্টপ লস ট্রিগার করে। ঠিক আছে? তো এই সময়গুলোতে রিটেল ট্রেডাররা ধরা খায়। রিটেল ট্রেডারগুলো এই পজিশনগুলো যখন আসে তখন ধরা খায়। এটা হলো ম্যানিপুলেশন এরিয়াটাতে, অর্থাৎ এই এরিয়াটাতে। অথচ আমরা যদি এখানে বাস্তবে দেখতে যাই, এটা কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট।
এটা একটা আপট্রেন্ড মার্কেট। এই আপট্রেন্ড মার্কেটের মধ্যেই এটা অ্যাকুমুলেশন, এটা ম্যানিপুলেশন, এটা ডিস্ট্রিবিউশন। এই ম্যানিপুলেশন এরিয়াতে যারা ট্রেড করার জন্য প্রস্তুতি নেয় রিটেল ট্রেডার, ওরাই ধরাটা খায়। এবার আসে হলো ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণ। প্রথমে যেটা অ্যাকুমুলেশন করে রাখা হয়েছিল, মধ্যখানে ম্যানিপুলেশন করে বর্তমানে মার্কেটের যে পজিশন দাঁড়াইছে সেটা এখন ডিস্ট্রিবিউশন হবে, সোজা কথা। আচ্ছা, খুব কঠিন লজিক্যালি যদি বলতে যাই, তো এই ফ্রেজগুলোকে যদি লজিক্যালি বলি কিংবা এই ইংলিশ আপনারা পড়ে শোনাই, বা এই কনসেপ্টটাকে যদি আমি আপনাকে বাংলায় উদাহরণ না দিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন না। সহজ কথায় যদি বলি, এই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এটা একটা লজিক। এই লজিকটাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট। ইদানিং সবার মুখে মুখে স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি। তারপরে এসএমসির আবার বিভিন্ন ধরনের সেট আপও আছে, যে এই আমার কাছে থেকেই অনেকে আপনারা এসএমসির সেট আপ কালেক্ট করছেন অনেক কিছু। তো যাই হোক, এই এসএমসির সেট আপও আছে, সবাই এসএমসির সেট আপ নিয়ে এখানে বের করার চেষ্টা করতেছে যে হায়ার হাই, হায়ার লো, লিকুইডিটি কোথায় আছে, ইকুইবেস কোথায় আছে, অথবা ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে উপরে উপরে কাহিনী, অর্থাৎ সে গভীরে যাচ্ছে না। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা কেউই কখনো থিঙ্কিং করি না যে নারিকেলের ভিতরে যে পানিটা থাকে, ডাবের যে পানিটা, এটা মিষ্টি কেন হয়। আমরা জানি ডাবের পানি মিষ্টি, কিন্তু কেন হয় এটা কিন্তু কেউ জানি না। সো এই ব্রেক অফ স্ট্রাকচার কেন হচ্ছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার কেন হচ্ছে, এখানে কেন ফলস ব্রেকআউট হচ্ছে, এই জিনিসগুলোর পিছনের হিস্টোরি যদি আপনি না জানেন, তাহলে জিনিসটাকে আপনি ইউজুয়ালি ব্যবহার করতে পারবেন না। তো মজার ব্যাপার যেটা হচ্ছে এখানে, যে আমরা একটু চার্ট দেখলে সহজে বুঝতে পারবো যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন জিনিসটা কেমন। আমরা প্রথম পিকচারটাতে দেখি, এখানে এটা হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া, ঠিক আছে। মার্কেটটা দেখেন, মার্কেটের ধরনটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। যাদের মিনিমাম ধারণা আছে তারা বুঝতে পারবেন। আর যারা একদমই মার্কেটে নিউ, শুধু আসেন আই এবং যাই, আর হলো যে বড় ভাই বলে দিবে বাই নাও বাই, বড় ভাই বলে দিবে সেল নাও সেল। আর অ্যাকচুয়ালি যারা কিনা এই মার্কেটে আসে, ট্রেড মার্কেটে, অধিকাংশ পিপলই কিন্তু মানসিক রুগী। মানসিক রুগী কেন, সে নিজেও জানে না যে সে মানসিক রুগী। অ্যাকচুয়ালি সে মানসিক রুগী কারণটা হচ্ছে যে তার লুজার, তার পরিস্থিতি যে লুজার, সেই লুজারের এই পরিস্থিতি তার মনে অলওয়েজ বিশাল বড় একটা সম্ভাবনা আছে, যদি একবার পারি তো আমি বিশাল বড়, ঠিক আছে। আবার এখানে কোনো কাজ করতে হয় না, কাম করতে হয় না, একটা কম্পিউটার নিয়ে বসে থাকলে ইনকাম করা যায়, খুবই সহজ। এই লোভটা আবার ছাড়তেও পারে না, আবার কি করে, এই কাজে সাকসেসও হইতে পারে না। সেকেন্ড থিং হয়েছে কি, সে শিখতেও চায় না। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে যে এমন কোনো কাজ নাই যে কাজ না করে টাকা আসে, তা কিন্তু না। হয় আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, অর্থাৎ হাতে শরীরে কাজ করতে হবে, আর নাইলে আপনার মানসিক পরিশ্রম করতে হবে। তো আপনি কোনটা করবেন? আপনি কম্পিউটার নিয়ে বসে আছেন, এখানে তো আর হাতুড়ি দিয়ে কাজ করতে পারবেন না, আপনার মানসিক পরিশ্রম করতে হবে। তো মানসিক পরিশ্রম মানেই হচ্ছে আপনার অ্যানালাইসিস বুঝতে হবে, জানতে হবে। আপনি একটা মানুষ সারাদিন কাজ করে যে পরিমাণ শারীরিকভাবে দুর্বল হবে, আপনি মানসিকভাবে কাজ করে সেই দুর্বলটা হয়ে যাবেন। সো ব্যাপার, তারপরে না টাকা। তো এই জন্য তারা কি শিখতেও চায় না, আবার ছাড়তেও পারে না, মধ্যখানে শুধু লুজার হয়। এইটা নিয়ে তারা কি হয়, মানসিক রোগী হয়ে যায়। আর অ্যাকচুয়ালি অনেক ছেলেপেলে তো আমাকে ফোন দেয়, আমি এদের কথাবার্তা শুনলেই বুঝি যে এই এক প্রকারের মানসিক রোগী, এবং ও এমন একটা আস্তে আস্তে পরিস্থিতিতে চলে যায়, আজকেই যদি আমার টাকা না হয় তাহলে আমি শেষ, এমনটা, ঠিক আছে। তো এমনটা করতে করতে সে তার কি করে, যে লার্নিংয়ের সময়টা, যে লার্নিংয়ের একটা বয়স থাকে মানুষের, এই বয়সের পরে মানুষরা লার্নিং করতে পারে না। তো লার্নিংয়ের বয়সটা শেষ করে ফেলে, তারপরে আসে আর্নিংয়ের বয়স, আর্নিংয়ের বয়সটাও সে শেষ করে ফেলে। এইটার আশায় থাকতে থাকতে অনেক ছেলেপেলে আসে না এরকম, সরকারি জবের আশায় থাকতে থাকতে চাকরির বয়স শেষ। তো তখন বয়স হয়ে গেছে 35-40, তখন আর অন্য একটা অফিসে যায়, জুনিয়র অফিসার হিসেবেও জয়েন করতে পারে না, জুনিয়র সেক্রেটারি হিসেবেও জয়েন করতে পারে না, শরম লাগে। আবার কি হয়েছে, এদিকে ঠেলেমেলে যেমনিই হোক ডিগ্রি পাস করছে বা অনার্স পাস করছে, এই সার্টিফিকেটের ভারে সে মাঠেও কাজ করতে পারে না, মানে তার লাইফটাই শেষ। কাইন্ড অফ সেম ঘটনাটাই কিন্তু এইখানেও ঘটে। তো এইটা না করে গভীরে প্রবেশ করতে হবে, পড়তে হবে ভাই, বই পড়তে হবে, ভিডিও না দেখে এরকম করে বই পড়েন, ঠিক আছে, বই পড়েন, পয়েন্ট আপ করেন, তাহলে বেটার হবে। তো ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের এরিয়াগুলো কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে উদাহরণে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ড থেকে মার্কেট উপরে যাওয়ার পরে একটা রেঞ্জিং এরিয়া ক্রিয়েট করছে, সিমিলার পজিশনে ব্যাক করে করে, এখানেও যে পজিশন, এখানেও সেই পজিশন, এখানে যে পজিশন, এখানেও সেই পজিশন, ব্যাক করে করে একটা সিমিলার পজিশন তৈরি করছে। এইটাকে বলে অ্যাকুমুলেশন। এই সময় মার্কেট কি করতেছে, অর্ডার কালেক্ট করতেছে, অর্ডার কালেক্ট করতেছে, অ্যাকুমুলেট করতেছে,
ঠিক আছে? অ্যাকুমুলেট শব্দের অর্থ কি? সঞ্চয়, তাই না? অ্যাকুমুলেট শব্দের অর্থ হচ্ছে সঞ্চয় করা, সঞ্চয় করতেছে, অর্ডার কালেক্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে কি হয়? ম্যানিপুলেশন মানে তো বলছি আগে যে ম্যানিপুলেশন মানে কি? কারসাজি, কারসাজি করা। আর ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করা। আচ্ছা, তাহলে এইটা হলো অ্যাকুমুলেশন পর্যায়। আর এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় ক্যান্ডেল হয়ে ব্রেক করে নিচে গেছে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন এরিয়া, ডিস্ট্রিবিউশন। এইটা আবার কি? আবার মার্কেট এখানে এসে অ্যাকুমুলেশন করতেছে আস্তে আস্তে আস্তে। পরের উদাহরণগুলো দেখলে মাথায় ঢুকবে, একদিনই ঢুকবে না, আস্তে আস্তে ঢুকবে, ঢোকানোর চেষ্টা করতে হবে। ওইটা দেখলাম কি? বড় একটা একটা একদিনের মার্কেটে দেখলাম। এইবার এখানে 15 মিনিটের একটা মার্কেটের মধ্যে দেখি, এটা হলো অ্যাকুমুলেশন এরিয়া। দেখেন নিচটা সমান, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেল নিচটা সমান, এটা হলো অ্যাকুমুলেশন এরিয়া। এটাকে বলে কি? বাই টাইম। এই সময় আপনি শুধু কিনবেন, আপনি কিনবেন। মার্কেট কি করতেছে? মার্কেট হচ্ছে সঞ্চয় করতেছে, শুধু যারা যারা বাই করতেছে। বাই করতেছে মানে কি করতেছে? আপনি তাকে টাকা দিয়ে কিনতেছেন, তাহলে তার সঞ্চয় হচ্ছে না? এটা হলো সঞ্চয়ের টাইম। তারপরে কি আসবে? ম্যানিপুলেশনের টাইম আসবে। ম্যানিপুলেশনের টাইমটা কি? ড্রয়িং না করলে হবে না। এই যে আমরা সবাই কি করতেছি? বাই করতেছি, বাই করতেছি, ঠিক আছে? বাই করতেছি। তো যারা বাই করতেছে এরাও ইনভেস্ট করতেছে, আবার অনেকে আছে কি? সেল করতেছে, সেল করতেছে, সেল করতেছে। এরাও কি করতেছে? এখানে ইনভেস্ট করতেছে। খেয়াল করেন আমার লাইনগুলোকে, খেয়াল করেন। সেল, বাই। যারা বাই করে এরাও ইনভেস্ট করে, যারা সেল করে এরাও ইনভেস্ট করে। ইনভেস্ট ছাড়া তো বাই সেল কোনোটাই হচ্ছে না, তাই না? তো বাইও যারা করতেছে ওরাও ইনভেস্ট করতেছে, সেল করতেছে ওরাও ইনভেস্ট করতেছে, শুধু মার্কেটে টাকাগুলো ঢুকতেছে। মানে আপনি একটা ট্রেড প্লেস করছেন, আপনি মার্কেটে টাকাটা দিলেন, টাকাটা তো তুলতেছেন না এখন। আপনি যতক্ষণ পরে আপনার ট্রেড ক্লোজ করবেন তখন আপনি তুলবেন, তাই না? তো এইটা হলো অ্যাকুমুলেট টাইম, এটা হলো সঞ্চয়। সঞ্চয় যখন হয়ে যাবে, তো মনে করেন যে আমি একজন হলো যে 5 মিনিট পরে ক্লোজ করবো, একজন 4 মিনিট করে ক্লোজ করবো, একজন 15 মিনিট পরে, এইটা একটা সময়। এই 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 সময়টাকে বলা হচ্ছে অ্যাকুমুলেট। তারপরে কি হবে? বাই এবং সেল, বাই এবং সেলের উপরে বেস করে একটা রেজাল্ট আসবে না? রেজাল্ট আসার পরে এই যে বাই এবং সেল, এটার উপরে একটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হবে, হওয়ার পরে তারপরে মার্কেট ডিসিশন নেবে যে কোন দিকে যাব। এটা প্রতিটা ক্যান্ডেলে যেমন হইতেছে, 5টা ক্যান্ডেলে হইতেছে, 10টা ক্যান্ডেলও হইতেছে, 20টা ক্যান্ডেলও হইতেছে। তারপরে কি হবে? এটার উপরে যে রেজাল্ট হইলো, এই রেজাল্ট হওয়ার পরে হয় মার্কেট এখান থেকে আপে যাবে অথবা ডাউনে আসবে, তাই না? তাহলে এই যে মধ্যখানের সময়টা, এই সময়টা কিন্তু বাইয়ের জন্যও না, সেলের জন্যও না, এটা হলো অ্যাকুমুলেট টাইম, অ্যাকুমুলেশন করার জন্য। আর তারপরে এটা কি? ডিস্ট্রিবিউশনের টাইম। অর্থাৎ যে সেল করছিল সে কি প্রফিট করছে না লস করছে, সে তার রেজাল্ট পাবে। যে বাই করছিল সে প্রফিট করছে না লস করছে, তার রেজাল্ট পাবে। এটা হলো ডিস্ট্রিবিউশন টাইম। ক্লিয়ার? তো এইখান থেকে আমি বাই করব, এইটা হলো ম্যানিপুলেশন পজিশন, এটা হলো ম্যানিপুলেশন পজিশন। খেয়াল করেন, আবারও ড্র করতেছি। অ্যাকচুয়ালি আলাদা করে ভিডিও তৈরি করার মতো আমার কোনো সময় থাকে না। এই যে ক্লাস নিচ্ছি এইটাই আপলোড করে দিব, এটাই সবাই দেখবেন। আলাদা করে ভিডিও তৈরি করে এডিট মেডিট করে দেওয়ার মতো সময় সুযোগ নাই, আর ওই ধৈর্যও নেই আমার। তো যেটা আস্কিং করবেন ওইটা নিয়ে ক্লাসে যেটা বুঝাবো ওইটা নিয়েই ভিডিও করে ওটা ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে সবাই দেখবেন। কিন্তু ওই আছে, অনেকেই আছে যে একটা এডিট মিডিট করে এদিক দিয়ে হাত আসতেছে, পা আসতেছে, এই সেই, ও করার সময় নেই ভাই। এভাবেই একদম সহজভাবে আমি বোর্ডে বোঝানোর চেষ্টা করতেছি। যে শেখার সে এমনি শিখবে, আর যে বুঝতে পারবে না ওরে খাওয়াই দিলেও বুঝতে পারবে না। তাহলে এই জায়গাটা অ্যাকুমুলেট টাইম, এটা হলো আমাদের অ্যাকুমুলেট টাইম, এটা হলো কি? বাই টাইম। আর এইটা হলো এই যে ম্যানিপুলেশন টাইম হচ্ছে এইটা। এখানে হলো যে যারা বাই করলো সেল করলো তাদের যে ক্যালকুলেশন হবে সেটা হবে এইখানে। তারপরে মার্কেট চলে গেছে হলো ডিস্ট্রিবিউশন জোনে, ঠিক আছে? এইটা হলো ডিস্ট্রিবিউশন টাইম, এখান থেকে রেজাল্ট আসবে। তারপরে আবার এই ডিস্ট্রিবিউশন টাইমে কিন্তু এটাকে বলে সেল টাইম, ঠিক আছে? আবার কি হবে? এই যে মধ্যখানে এসে এটা হলো ম্যানিপুলেশন টাইম, এইটা হলো অ্যাকুমুলেশন টাইম, ঠিক আছে? আবার মধ্যখানে যে এটা হলো ম্যানিপুলেশন টাইম, এটা হলো ডিস্ট্রিবিউশন টাইম। শর্ট টাইম ফ্রেমে দেখাইলাম। এটা নিয়ে পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত গভীর আলোচনা করব। আজকের ক্লাসে সংক্ষেপে শেষ করে দিই।
এখানে আমরা একটা 20 মিনিটের মার্কেটের মধ্যে খুব সহজে বোঝার চেষ্টা করি যে ম্যানিপুলেশনের মার্কেটের চার্টের ধরন কেমন হয়। মার্কেটের চার্টগুলো দেখে আমরা কীভাবে বুঝবো যে এখন ম্যানিপুলেশন টাইম। এই যে ক্যান্ডেলের ধরন দেখেন, প্রথমটার হায়ার এবং এই যে লাস্টটার হায়ার, প্রথমটার লোয়ার লাস্টটার লোয়ার, একদম সিমিলার জোনে আছে। এটা হলো অ্যাকুমুলেশন টাইম, এটা হলো ম্যানিপুলেশন টাইম। খেয়াল করেন ক্যান্ডেলের ধরন খেয়াল করেন। আর এইটা হলো ডিস্ট্রিবিউশন টাইম। ঠিক আছে, এবার আমরা একটু আমাদের সেটআপের মধ্যে যাই। এখানে কিন্তু সুন্দর দেখাই দিয়েছে যে কি এটা হলো অ্যাকুমুলেশন টাইম। এই যে দেখেন মার্ক করে দেখাইছে, এটা হলো ম্যানিপুলেশন টাইম। তার মানে এখানে আমার বাই সেল কোনো কিছু চিন্তা ভাবনা করা যাবে না। হ্যাঁ, যখন ডিস্ট্রিবিউশন টাইম আসবে তখন আমি ওইখান থেকে সেলের ডিসিশন নেব বা বাইয়ের ডিসিশন নেব, যেটা আমি নিই। এই যে ডিস্ট্রিবিউশন টাইম, এখানে আমি সেলের ডিসিশন নেব। ঠিক আছে, এই যে ম্যানিপুলেশন টাইম, আমি কোনো ডিসিশনই নেব না এখানে। এই যে অ্যাকুমুলেশন টাইম, এখান থেকে আমি বাইয়ের ডিসিশন নেব। এবার আমরা খেয়াল করি, খুবই সহজ জিনিস, একটু বোঝার চেষ্টা করতে হয়। না বুঝতে চাইলে আপনাকে জোর করে কেউ খাওয়াইতে পারবে না। এই যে অ্যাকুমুলেশন টাইমটা এখানে শেষ না, অ্যাকুমুলেশন টাইম এই যে ব্রেক হয়েছে, এখানে যদি আমরা এন্ট্রি নেই, এই যে এখানে ম্যানিপুলেশনের এখানে শেষে এসে আমাদের ট্রেড ক্লোজ হবে। ঠিক আছে, যাই হোক ওগুলো নিয়ে পরের ক্লাসে কথা বলবো। আজকে এই এক ক্লাসে দিলে সবার মাথা গরম হয়ে যাবে। এই যে এটা হলো ডিস্ট্রিবিউশন জোন, দেখেন দেখতে কেমন। এটা হলো ম্যানিপুলেশন জোন। এই যে এটা হলো অ্যাকুমুলেশন জোন। অ্যাকুমুলেশন জোন সঞ্চয়ের জোন, কারসাজির জোন, আর এটা হলো কি বিতরণের জোন। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন উদাহরণ, অ্যাকুমুলেশন জোন, ম্যানিপুলেশন জোন, ডিস্ট্রিবিউশন জোন। স্ট্র্যাটেজি আর কিছু বলে দিতে হবে, এখানে একদম মার্ক করে দিয়ে দেওয়া আছে। অ্যাকুমুলেশন যদি এরকম হয়, তারপরে ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন যদি উপরে হয়, তাহলে ম্যানিপুলেশনকে যখনই ব্রেক করবে তখন আমরা ডিস্ট্রিবিউশনের জন্য সেল ট্রেড নেব, সোজা হিসাব। খেয়াল করেন মার্কেটের স্ট্রাকচার দিয়ে দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন জোন। পূর্বের মার্কেট থেকে একটা ডিস্ট্রিবিউশন জোন হয়ে আসছে, এসে এখানে অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে। অ্যাকুমুলেশন জোনে কি হবে, সবাই শুধু সঞ্চয় করবে, যে সঞ্চয় করবে, তারপরে যখন অ্যাকুমুলেশন জোনকে ব্রেক করে ফেলবে তখন কি হবে, আমরা ডিস্ট্রিবিউশনের জন্য ট্রেড নেব। এই যে উদাহরণ, এই যে বাস্তব মার্কেট, এই যে অ্যাকুমুলেশন, এই যে ব্রেকআউট, ডিস্ট্রিবিউশনের জন্য ট্রেড। এই যে দেখেন খেয়াল করেন মার্কেটে এটা হলো অ্যাকুমুলেশন জোন। এই যে প্রথমে যে অ্যাকুমুলেশন জোন দেখলাম, এই এটা হলো সেই অ্যাকুমুলেশন জোন। এই যে অ্যাকুমুলেশন জোনটা শেষ হয়ে গেল এবং তারপরে আমরা কি করব, এই যে এইখানে হায়ার আছে, এই হায়ারকে মার্ক করা আছে, এই হায়ারকে মার্ক করে এখান থেকে আমরা টান দেব, যে এই যে যখনই অ্যাকুমুলেশন জোনকে ব্রেকআউট করে ফেলবে মার্কেটে আমরা ডিস্ট্রিবিউশন জোনের জন্য ট্রেড নিব। তো এই হচ্ছে পরিস্থিতি। অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন এবং ম্যানিপুলেশন নিয়ে আরও কথা বলবো। আজকে প্রাথমিক ধারণা দিলাম, পরবর্তীতে আরও বিস্তারিত ধারণা দিব গভীরে। যদি শুধু অ্যাকুমুলেশন নিয়ে কথা বলি তো মোটামুটি 3 দিন কথা বলা লাগবে, ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বললে মোটামুটি 3 দিন কথা বলা লাগবে। যদি ম্যানিপুলেশন নিয়ে কথা বলার চেষ্টা করি তো 3 দিন কথা বলা লাগবে, তো 9 দিন চলে যাবে, 9 ঘন্টার আলোচনা। তো অ্যাকচুয়ালি ওইভাবে যদি আলোচনা করতে যাই একজন স্টুডেন্টও নিতে চাবে না, বলবে যে এত কিছু শেখার আমার দরকার নেই স্যার, একটা বাই আর সেল দেন, যে বাইটা দেখে বাই করব, সেলটা দেখে সেল করব। ঠিক আছে, এই মেন্টালিটি থেকে বের হইতে না পারলে কেউ প্রো ট্রেডার হতে পারবে না। হ্যাঁ, সে ইনকাম করে খেতে পারবে, নো ইস্যু, ইনকাম করে খেতে পারবে। এই যে এগুলো সেট আপ তো আছে, এগুলো সেট আপ দেখে সে ইনকাম করে খাবে, নো ইস্যু। এই যে ইনকাম করে খাবে, প্রতিটাই হিট করে। আমার কোট করা এমন কোনো ইন্ডিকেটর নাই যে হিট করে না। এই যে বাই করতে বলছে বাই, সেল করতে বলছে, প্রতিটাই হিট করবে। তো আপনি হ্যাঁ এখান থেকে আপনি ছোটো ছোটো ট্রেড করেন। এই যে এখানে যেমন করা আছে 13 সেন্ট, 86 সেন্ট, 31 সেন্ট। তো এরকম করে এই 86 সেন্ট, 13 সেন্ট, 31 সেন্ট, 50 সেন্ট অন অ্যাভারেজ করে যে আপনি 20টা ট্রেড করেন, তাহলে আপনার $10 হয়ে গেল। তো $10 হলে আপনি ডেইলি আপনার 1000 টাকা হলে 30 দিনে 30,000 টাকা, হ্যাঁ আপনি ইনকাম করে খেতে পারবেন, নো ইস্যু। কিন্তু আপনি মার্কেট অ্যানালাইসিস করে বের করতে পারবেন না। আপনাকে একজন বলে দিচ্ছে, ওই কাইন্ড অফ বড় ভাই যেমন গ্রুপে বলে দিচ্ছে, এখানে তেমনি একটা ইন্ডিকেটর আপনাকে বলে দিচ্ছে, বাট আপনি অ্যাজ এ প্রো ট্রেডার হতে পারবেন না। প্রো ট্রেডার হওয়ার জন্য আপনার অবশ্যই শিখতে হবে, আদারওয়াইজ না। এবং বর্তমান সময়ে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে আমাদের যারা কিনা এই মার্কেটে আসে তারা অধিকাংশ ক্ষেত্রে এসেই আগে ভুল পথে পা দেয়। সেই ভুল পথে পাটা হচ্ছে কি, যে সর্বপ্রথম এসেই কারো একটা ফাঁদে পড়ে। আগে ফাঁদে পড়ে, কি ফাঁদে পড়ে, সর্বপ্রথম হচ্ছে কি, যে ভাই অ্যাকাউন্ট করো, এই হলো যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো,
তাহলে তোমাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করাই দেবো। তারপরে প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়, তারপরে বলে কি যে $100 ডিপোজিট করো, তাহলে কি হবে, তোমার আমি ভিআইপি গ্রুপে অ্যাড করে দেবো। তারপর আবার ভিআইপি গ্রুপে অ্যাড করে তারপরে আবার কি হয়, আমি এই যে যখন দেবো তখন ট্রেড করো, এই একটা দুইটা করতে করতে লস হয়ে শেষ হয়ে যায়। পরে ভাইয়েরও খবর নাই, $1 খবর নেই। ঠিক আছে, তখন $1 কি করে, নিজে নিজে খোঁজার চেষ্টা করে যে একটা ইন্ডিকেটর কিছু একটা পাইলে ওটা দিয়ে একটা কাম চালাই দিতাম। এরকম খুঁজতে খুঁজতে দেখা যায় যে আরও 10, 15, 20 হাজার টাকা নষ্ট করে। তারপরে কি করে যে এবার আর কিছু করার নেই, এবার কোর্স করতে হবে। আমি সামারাইজ করে বলতেছি, এবার কোর্স করা লাগবে। তো কোর্স করলে কি করবে, তো দেখা যায় যে একজন ভালো টিচার যদি আপনাকে কোর্স করায়, তো কোর্স করার জন্য সে আপনাকে 10,000, 15,000 বা 20,000 বা 10,000, 6,000 টাকা আপনাকে চার্জ করবে। তো তার তো সময়ের মূল্য আছে, সে তো ওই সময়টা ট্রেড করলে সে ইনকাম করতে পারে, তো কেন সে আপনার পিছনে সময় ব্যয় করবে। আবার যখনই সে ভর্তি হবে, ভর্তি হওয়ার আগেই বলবে যে লাইফ টাইম সাপোর্ট দিতে হবে, এসএমএস দিলে কল দিতে হবে, ব্যাক করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, বহুত কাহিনী থাকে। তো সেক্ষেত্রে টিচার তো একটা চার্জ করবেই। তো তখন সে চিন্তা ভাবনা করবে যে না, আমার কাছে তো 10,000 টাকা নাই, আবার 10,000 টাকা দিয়ে কোর্স করবে, এর ভিতরে কি আছে নাই, তো এক কাজ করি, দেখি কোথাও থেকে একটা কোর্স কিনতে পাই কিনা। আবার কিন্তু বাটপারের পাল্লায় পড়বে। কেমন, সে কি করবে, ওই ফেসবুকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে, দেখবেন যে কি ওই অমুক ভাইয়ের 20,000 টাকার কোর্স 30 টাকায়, অমুক ভাইয়ের 50,000 টাকার কোর্স 10 টাকায়, এরকম একটা জিনিস পাবে খুঁজে, ওখান থেকে আবার কি করবে, ওই টাকা দিয়ে কিনবে। কিনে ওইটার পিছনে ওইটার ভিতরে ঢুকে দেখবে যে কিছুই নেই। কারণটা হলো কি, যেটা এইভাবে বিক্রি হচ্ছে ওইটার ভেতরে আসলেই কিছু নাই। সেকেন্ড থিং হচ্ছে, ওইটা যে ক্লাস করাইছে তার সাথে তো সে যোগাযোগও করতে পারতেছে না, কন্ট্যাক্টও করতে পারতেছে না, কোনো একটা ভুল ত্রুটি বা না বুঝলে। তাহলে আবার যে টাকাটা ওইখানে দিল ওইটা আবার গচ্ছা গেল। যাওয়ার পরে সে কি হলো যে না, এই জীবনে আসলে কিছুই নাই, শুধু হতাশার, যেখানেই যাই সেখানেই ধোকা খাই। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে কি হবে, সে পুনরায় আবার দেখা যাবে যে ঠিক আছে আর একটা পাল্লায় পড়বে, কারো উপরে আবার ডিপোজিট করবে, লস করবে, এরকম করে সে 50, 60 হাজার, 1 লাখ টাকা লস করে ফেলবে। ঠিক আছে, কিন্তু যখনই তাকে বলা হবে যে ভাই তুমি স্টাডি করো, তুমি স্টাডি করে নিজে নিজে শিখো, বুঝো ব্যাপারটা, এবং তুমি এইভাবে এইভাবে 1 লাখ টাকা লস না করে তুমি আগে 5,000 টাকা দিয়ে কোনো একটা ইনস্টিটিউশন থেকে, ইনস্টিটিউশনের প্রফেশনালি শিখো, সে এটা করতে চাবে না। এবং তাকে বলবে কি যে আমি অলরেডি 1 লাখ টাকা লসে আছি, আমাকে একটু হেল্প করেন, আমার আব্বা নেই, আম্মা নেই, মারা গেছে। ঠিক আছে, আমি ইতিম, রিক্সা চালাই খাই। গত কিছুদিন আগে একটা ছেলে আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে ভাই আমি তো খুবই অবস্থা খারাপ, আমার সাংসারিক অবস্থা এই সে, আমার থাকার জায়গাও নেই, এই সে অমুক তমুক, আপনি যদি এইটা আমার ফ্রি দেন তাহলে আমি একটু, আমি আপনার ডিস্টার্ব কিছু করবো না, দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবেগে হয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার জিমেল আইডি দাও, আমি দিচ্ছি। এই তো জিমেল আইডি দিয়ে দিলাম। পরের দিন দেখি ও আমার ওইটা বিক্রি করার জন্য ফেসবুকে অ্যাড দিছে, মানে আমার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে ও ফেসবুকে বিক্রি করে খাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো একজনকে আপনি সহানুভূতি কিভাবে দেখাবেন। হ্যাঁ, আবার গতকালকে রাত্রে নাকি পরশুদিন রাত্রে হঠাৎ করে একটা ছেলে একটা টেলিগ্রাম চ্যানেলে আমাকে অ্যাড করছে। তো সে ট্রেনিং, আমি তো আননেসেসারি কোনো এই চ্যানেল বা কোনো গ্রুপে থাকি না, কারণটা হলো এগুলো থেকে এক্সেস মেসেজ আসে, বিরক্ত লাগে, যেহেতু আমার প্রয়োজন নেই, থাকার প্রয়োজন নেই। তো দেখি যে কি ওখানে প্রায় 5,000 প্লাস ইয়ে আছে, মেম্বার্স আছে, এবং সেই 5,000 প্লাস মেম্বার্সকে সে বিভিন্ন ধরনের অ্যাডভাইস করতেছে, আবার হচ্ছে যে সিগন্যাল দিচ্ছে। আবার তার যে ডেলি $500, $700 করে প্রফিট ইনকাম করতেছে সেটার স্ক্রিনশট দিচ্ছে, অনেক সুন্দর। তাই আমি ভাবলাম যে এই ট্রেডারটা আসলে কে বাংলাদেশে, সুন্দর ট্রেডার। তো অ্যাডমিন হিসাবে যাকে দেখলাম, সে কয়দিন আগে আমার কাছে ভিক্ষা করছে ইন্ডিকেটর। কয়েকদিন আগে আমার কাছে ভিক্ষা করছে ইন্ডিকেটর, ভাই এটা আমার ফ্রি দেন, আমি লস করে করে শেষ হয়ে গেছি, এই হয়েছি সেই হয়েছি। তার যে কি আমি শারীরিকভাবে অসুস্থ, তার ন্যাড়া মাথার ছবি পাঠিয়েছে আমার কাছে, এই যে দেখেন মাথাও ন্যাড়া করে ফেলছি। এই হচ্ছে পরিস্থিতি। তো সে কি করতেছে, সে এগুলো সব ভুয়া ভাই, এডিট করতেছে এরকম করে লাইভ, মানে এডিট করতেছে, সে এডিট করে বা অন্য কারো একটা স্ক্রিনশট নিয়ে চালাইতেছে। এবং সে নিজে একজন বেকার, সে নিজে একজন হাবাগোবা, সে আরও এই যে 5,000 তার অনুসারী, এই তার 5,000 মুরিদকে সে কী করতেছে, ধ্বংস করতেছে। তো ফাইনালি আমি যেটা বলি যে স্টাডি করেন, স্টাডি করার জন্য প্রফেশনালি কারো কাছ থেকে শিখেন, অথবা ভাই পড়াশোনা করে এরকম বই নেন, এরকম বইয়ের ভিতরে ঢুকে, এরকম অনেক বই আছে পড়াশোনা করার জন্য, এরকম অনেক বই আছে,
এই বইগুলো নেন, এক একটা বই এক একটা টপিক নিয়ে আসে, এক একটা টপিক নিয়ে সেইটা আপনি পড়েন। এখানে অনেক ধরনের লজিক আছে, এক একজন এক একটা লজিক বের করছে। বাঙালির বই পড়ার দরকার নেই, বাঙালি কোনো বই লিখতে পারে না, ওরা শুধু ওই ইয়ে করতে পারে, আর একজনের কপি করে, ঠিক আছে। আর বাঙালিদের ধারণাই হয় এরকম, রবীন্দ্রনাথ এই কবিতাটা না লিখলে এটা আমি লিখতাম, হুম, কাজী নজরুল এটা না লিখলে এটা আমি লিখতাম, কাজী নজরুল এটা আগেই লিখে ফেলছে, ঠিক আছে। কিন্তু ওইটার বাইরেও যে কিছু করা যায় এটা কিন্তু কেউ থিঙ্ক করে না। বাই দ্য ওয়ে, ফান করে বললাম। তো সেক্ষেত্রে যেটা হলো কি, আপনি এই ধরনের বুকসগুলো কালেক্ট করেন। একটা বই যে আপনার পুরোটা পড়তে হয় তা তো না। সামহাও আমরা একটা বই ওপেন করি, এটা মনে করেন কত পেজের বই এটা, 1 মিনিট, 465 পেজের বই, ঠিক আছে। ডে ট্রেডিং, ডে ট্রেডিং স্কাল্পিং, ঠিক আছে। তো ডে ট্রেডিং স্ক্যাল্পিংয়ের এই বইটা কি আমার পুরোটা পড়তে হবে? পুরোটা তো পড়তে হবে না, আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, যে কোথায় কোথায় ইম্পর্টেন্ট টপিক আছে। আমি এই যে এখানে আসবো, এসে দেখবো যে আসলে কোথায় আমার ইম্পর্টেন্ট টপিক আছে, ঠিক আছে। তো আমি সেই জায়গাটাতে চলে যাব, সেই জায়গাতে যাই পড়বো, ঠিক আছে। তো দেখা গেলো এখানে মনে করেন যে সাপোজ আমি 26 পেজ পড়বো, তো 26 পেজে আসলাম। 26 পেজে এসে আমি এখানে বুঝবো যে এখানে আমার এক্সপো অ্যাডাপটিভ জিনিসটা কি, এই অ্যাডাপটিভ থেকে কিভাবে কি করা যায়, কোন লজিক কি। কিন্তু আপনি যদি ইংলিশে একটু কাঁচা হন তো কোনো সমস্যা নেই, এটা আপনি ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটর তো আছেই, ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে পড়েন, সমস্যা কি। যদি আপনি বুঝতে না পারেন, মোটামুটি খালি মার্কেট ধরতে জানেন, তো আপনি তো এখানে বুঝতেই পারতেছেন যে সে মার্কেটের ড্রয়িং করে যে ইন্ডিকেটরটা সেট আপ করে দিচ্ছে সেটা কিভাবে কাজ করতেছে, এই স্ক্রিনটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না। আবার হচ্ছে যে আপনি যদি দেখার চেষ্টা করেন, যেমন এই যে ইন্ডিকেটরটা সে দেখাইছে ফিবোনাসি, তো এই ফিবোনাসি ইন্ডিকেটরে সে কী দেখাইছে, যে মার্কেটের একটা সুইম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই আসতেছে, এবং কোন জায়গাগুলোতে সে ডাউন নেওয়ার জন্য দেখাইছে, যে যেই জায়গাগুলোতে কি হয়েছে, মার্কেট ইকুয়াল করছে, এই যে মার্কেট ইকুয়াল করছে, ঠিক আছে, মার্কেট ইকুয়াল করছে, তাই না। এই ইকুয়াল জায়গাগুলোতে সে ডাউন নিতে বলছে। এবার যদি সহজ বাংলায় বলি, এগুলো হলো বিয়ারিশ ইনগালফিংয়ের জায়গায় বলছে। আরও সহজ বাংলায় যদি বলি, এগুলো হলো কি, সে এসএনআর এর জায়গাগুলোকে বলছে। আরও সহজ বাংলায় যদি বলি, তাহলে সে এখানে হায়ার লোয়ার হাইয়ের জায়গাগুলোতে ট্রেড নিতে বলছে, ঠিক আছে। সহজ হিসাব ভাই, একটা আপনার যখন অনেকগুলো লজিক জানা থাকবে তখন আপনার কাছে দিন দুনিয়াটা একদম সহজ হয়ে যাবে। খেয়াল করেন, রেজিস্ট্যান্স, পরের এসএনআর, পরের এসএনআর, তারপরের এসএনআর, তারপরের এসএনআর, তারপরের এসএনআর। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে তো তো এই যে সাপোর্ট পয়েন্টে, এই রেজিস্ট্যান্স পয়েন্টে সে ট্রেড করতে বলছে, এবং রেজিস্ট্যান্স পয়েন্টে যে জায়গাগুলোতে বিয়ারিশ ইনগালফিং হয়েছে সেখানে সেখানে বলছে। এখানে বিয়ারিশ ইনগালফিং হয়নি, এখানে বলেনি, এখানে হয়েছে, এখানে বলছে, ঠিক আছে। এবার যদি আপনি এইটাকেই যদি আপনি ধরেন, তাহলে এইটা হলো কি, লোয়ার হাই, এই পজিশনটা লোয়ার হাই, এটা হচ্ছে আপনার হায়ার হাই, হায়ার হাই, তারপর এটা হলো হায়ার লো, এটা হলো কি লোয়ার হাই, এই সেম এইটা আবার হলো লোয়ার হাই। তো সে লোয়ার হাই পজিশনগুলোতে ট্রেড করতে বলছে, ডাউন ট্রেড করতে বলছে। আমরা বুঝতে পারলাম না, খুব সহজেই তো বুঝতে পারলাম। এরকম এইবার যদি এখানে আপনি ফাইন্ডিং করার চেষ্টা করেন যে অর্ডার ব্লক, তো এখানে দেখবেন যে অর্ডার ব্লকও ফাইন্ড করে পাওয়া যাবে। একটা জিনিসের মধ্যেই সব কিছু আছে, এই জন্য সবগুলো কনসেপ্ট যখন আপনার জানা থাকে তখন আপনি একটা ট্রেডকে ফিল্টার করতে পারেন। এই যে এখানে অর্ডার ব্লক আছে দেখেন, এই যে এটা হলো 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল, আর এটা হলো 4 নম্বর ক্যান্ডেল, তাহলে এখানে অর্ডার ব্লক আছে। এই যে দেখেন 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, এটা হলো 4 নম্বর ক্যান্ডেল, এই যে গ্যাপ, এই যে এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক নাই, এখানেও নেই, এখানে এই দুইটাতে অর্ডার ব্লক আছে। তার মানে এখানে আমরা অর্ডার ব্লকের ফর্মুলাও পেয়ে গেলাম। এইবার কথা হলো যে জিগজ্যাগ ফর্মুলা দিয়ে করি, যেটাকে কিনা আমি বলি যে নি পয়েন্টে পয়েন্টে ট্রেড করা। ছোটোগুলোকে আর ড্র করলাম না, হ্যাঁ, তাড়াতাড়ি করে টান দিলাম। নি পয়েন্টে পয়েন্টে ট্রেড করা, যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে মার্কেট যখন উপরে উঠে যাচ্ছে তখন এই নি পয়েন্টে ট্রেড করা, আবার এই মার্কেট থেকে যখন উপরে উঠে যাচ্ছে এই যে নি পয়েন্টে ট্রেড করা, নি পয়েন্টে ট্রেড করা, নি পয়েন্টে ট্রেড করা। আপনি কোন দিক দিয়ে ধরবেন, যে দিক দিয়ে ধরবেন সেদিক দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্রেক অফ স্ট্রাকচার ফর্মুলা ইউজ করবেন এখানে, ব্রেক অফ স্ট্রাকচার, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রেক অফ স্ট্রাকচার করলে এই যে পূর্বের পয়েন্ট,
খেয়াল করেন, এই যে পূর্বের পয়েন্ট, এটা হলো লেভেল, এখানে হলো ব্রেক অফ স্ট্রাকচার বিওএস। তো এখানে ট্রেড করেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হলো পূর্বের পয়েন্ট, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এইখানে ট্রেড করেন, কোনো সমস্যা নেই, তাও উইন হবে, এখানে এসে উইন হবে, এখানে ট্রেড করলে এখানে এসে উইন হবে। এই যে এখানে পূর্বের পয়েন্ট কোনটা, পূর্বের পয়েন্ট হচ্ছে এইটা। তো এই যে পূর্বের পয়েন্ট, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হলো এখানে, এখানে ট্রেড করেন, এখানে এসে উইন হবেন। ভাই আপনি যে দিক দিয়েই যান না কেন, আপনার জানা থাকতে হবে। যখন আপনার হিউজ, আপনার মাথার মধ্যে হিউজ জিনিস থাকবে, আপনার বাসায় যখন তেল মরিচ মশলা আটা ময়দা সুজি সব থাকবে, তখন আপনি যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারবেন। শুধু যদি বেগুন নিয়ে ঘোরেন তাহলে শুধু বেগুনই খেতে হবে। তো আপনার তো আগে কালেক্ট করতে হবে, আগে কালেক্ট করতে হবে, জিনিস সঞ্চয় করতে হবে, জ্ঞান সঞ্চয় করতে হবে মাথায়, তাহলেই হতে পারবেন। তো বেস্ট অফ লাক সবার জন্য। আর অ্যাকচুয়ালি শেষে কি জানি ওনার নাম, সঞ্জীব, উনি কোশ্চেন করেছিল যে উনি যখন এটাকে অর্ডার করছে উনি এখানে পেমেন্ট করতে পারতেছে না। এই যে অপশনটা দেখাই, আপনি এটাতে যদি ক্লিক করলেন, এইখানে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে সেট আপের পিকচারটা, এবং এটাকে কিভাবে করতে হবে ইউজ করতে হবে, এই যে সেট আপ ভিডিও, এখানে পুরা সেট আপ ভিডিও দেওয়া আছে, এটাকে প্লে করে আপনি এখানে প্রায় 35 মিনিটের আলোচনা আছে, কিভাবে নিতে হবে ট্রেড, কিভাবে কি করবেন, সব কিছু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি করতে পারবেন, দেখে দেখে সেট আপ করতে পারবেন। আর এই যে বাই নাও-এ ক্লিক করলে এসে এই এখানে কোনো কিছুই না, আপনার ঢাকা বাংলাদেশ আপনার অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, দিয়ে এখানে আপনার ফোন নাম্বার অপশনাল দিলে দিবেন, না দিলে নেই। মেল আইডিটা মাস্ট বি দিতে হবে। মেল আইডিটা যখন দেওয়া হয়ে গেল, এখানে আপনার প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে, প্রাইস দেখাচ্ছে। এইবার আপনি এখানে এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, আর ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন, দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার সাথে সাথেই আপনার মেইলে মেইল চলে যাবে। মেইলটা কেমন সেটাও দেখাচ্ছি। এটা সহজ জিনিস, ডিজিটাল যুগের পোলাপান যদি এগুলো না বোঝে তাহলে তো মুশকিল। এই যে এরকম একটা মেইল আসবে, ঠিক আছে, যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে। তারপরে যখন অটোমেটিক্যালি এখানে ট্রানজ্যাকশনটা ভেরিফাই হবে যে হ্যাঁ ট্রানজ্যাকশন হয়েছে, তখন অর্ডার কমপ্লিটের আর একটা মেইল আসবে। এই মেইলটাতে এরকম করে দিয়ে দিবে যে এই যে ডাউনলোড লিঙ্ক, আপনি এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে নিয়ে নেবেন। এক্সপায়ার টাইম এখানে যেমন নেভার দেওয়া আছে, মানে এটা আপনি যতদিন ইচ্ছা ততদিনও ডাউনলোড করতে পারেন। আর যদি এখানে এক্সপায়ার টাইম 3 দিন বা 2 দিন দেওয়া থাকে, অধিকাংশ ক্ষেত্রেই 3 দিন দেওয়া থাকে, তাহলে 3 দিনের মধ্যেই ডাউনলোড করে নিতে হবে। 3 দিন পরে কিন্তু এটা আর ডাউনলোড হবে না, ঠিক আছে। এর হচ্ছে অবস্থা। আর যদি মেইলটা এরকম খুঁজে না পান, তাহলে এই যে সোজা যে স্পাম বক্সে চলে যাবেন, কারণ যে মেইলগুলো সরাসরি ঢোকে না সেগুলো এই স্পাম বক্সে আসে, ঠিক আছে। এই যে আমার ব্যাংকের ইনফরমেশন যে ঢুকে আছে হচ্ছে, আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করতে হয়। তো এই পর্যন্তই, আগামী ক্লাসে আরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে অ্যাকুমুলেশন জোন, ডিস্ট্রিবিউশন জোন সহজে যদি কেউ খুঁজে না পান, তাহলে এই যে এই সেট আপটা আছে এটা ইউজ করে কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে। এটা অলওয়েজ শুধু এইটা দেখানোর জন্যই আছে, এই যে এটা ম্যানিপুলেশন জোন চলতেছে। ম্যানিপুলেশন জোন কিন্তু আপনি এখানে বাই ট্রেড সেল ট্রেড যেটাই নেন না কেন লস করবেন, ঠিক আছে। এখানে আবার ব্রেকআউট হবে, অনেক কিছু হবে, এগুলো ফলস ব্রেকআউট। আর অ্যাকুমুলেশন জোন এবং ডিস্ট্রিবিউশন জোন হচ্ছে আমাদের জন্য বেস্ট। তো ধন্যবাদ, বেস্ট অফ লাক।